দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত বলা না বলা। বলা না বলায় আজ আমরা কথা বলবো পুড়ছে মানুষ অবহেলায়। বলছিলাম পুড়ছে মানুষ অবহেলায়। মানুষ কি অবহেলায় পুড়ছে? এটি কি আসলে দুর্ঘটনা? এটি আসলে হত্যা? এটি বলছেন আজ সারাদিন সবাই। এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের পর 25টি তাজা প্রাণ ঝরে গেল, কিন্তু আজ সেই ভবনের সামনে গিয়ে দেখে এলাম যেন শুধু মিডিয়ার একটি কার্যক্রম চলছে। কিছু মানুষ হাঁটছে, সেখানে চানাচুর বিক্রি হচ্ছে, আইসক্রিম খাচ্ছে মানুষ। কত সহজে তাজা প্রাণগুলো ঝরে যাওয়ার যে দুঃসহ দুর্বিষহ ঘটনা আমরা ভুলে যাই যেন। আমরা আবার নতুন একটি ঘটনার জন্য অপেক্ষা করি, আবার আলোচনায় আসি, আবার আমরা তর্ক বিতর্ক করি, কিন্তু ভুলে যাই পুরনো ঘটনা। পুরনো ঢাকার অগ্নিকাণ্ডের খুব বেশি দিন যায়নি, নতুন একটি অগ্নিকাণ্ড এবং নতুন শহরে। এর দায় কে নিবে? বলা হচ্ছিল পুরনো ঢাকা অপরিকল্পিত, কিন্তু এই বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারকে অপরিকল্পিত নাকি ইচ্ছাকৃতভাবে তৈরি করা? এই সব কিছু, এই ফাঁদ কেন তৈরি হয়েছিল? এই সব কিছু নিয়ে আজকের বলা না বলায় কথা বলবো। দুজন অতিথির সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আমার সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নঈম মোহাম্মদ শফিউল্লাহ, সাবেক মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং আছেন ডক্টর মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক, পুরকৌশল বিভাগ, বুয়েট। আপনাদের দুজনকে স্বাগত আজকের বলা না বলায়। মাত্র 1.5 মাস আগে এই স্টুডিওতে আমরা কথা বলেছি পুরনো ঢাকার অগ্নিকাণ্ড নিয়ে, কেমিক্যালের গুদাম যেখানে অগ্নিকাণ্ড হয়েছিল। সেদিন অনেক মানুষ মারা গিয়েছিল, শোক প্রকাশ করেছি, আমরা আলোচনা করেছি কিভাবে এই কেমিক্যাল সরানো যায়। এখনো সেই কেমিক্যাল সরানো যায়নি। মাঝে মাঝে মনে হয় এই ব্যবসায়ীরা যেন দেশ বা সরকারের থেকেও বেশি ক্ষমতাবান তাদের কার্যক্রম দেখে। আজ আবার কথা বলতে বসেছি। গতকাল থেকে আমরা বলছি পুড়ছে মানুষ। মানুষ কেন পুড়ছে? এই শহরে, এই বনানীর মতো একটি জায়গা এবং প্রশস্ত রাস্তা, বিশাল ভবন, যেই ভবন কথা ছিল কত তলা, সেই ভবন হওয়ার কথা ছিল 18 তলা। 18 তলা ভবন 23 তলা হয়েছে, এবং 2005 সালে রাজুক জানতে পারে ভবনটি 23 তলা। এরপরও 14 বছর পেরিয়ে যায়। ডক্টর আহমেদ আনসারী, আমি আপনার কাছে জানতে চাইছি বিষয়টি, এরপরে আসবো সাবেক মহাপরিচালকের কাছে। 23 তলা হয়ে গেছে ভবনটি, এর নির্মাণ করেছে মালিক বা ডেভেলপার দিকে দিয়ে, এবং আপনারা 2016 সালে একটি রিপোর্ট দিয়েছিলেন যে ভবন তদারকি নির্মাণের। আপনি সেই কমিটিতে ছিলেন। কিভাবে, মানে কিসের ফাঁকি আসলে, কোথায় ফাঁদ, কোথায় সমস্যা? ধন্যবাদ আপনাকে। আসলে আজকের মানে গতকালকার ঘটনা আসলে আমাদের শোকসপ্ত পরিবারকে আমি কি বলে করবো আমি জানি না, সান্ত্বনার কিছু নাই, কিন্তু আমাদের এই কাজের মাধ্যমে আসলে আমাদের যেটা বলা উচিত। আসলে দেখেন 2012 সালে তাজরিন গার্মেন্টস পুড়ে প্রায় 112 জন মারা গেল। এরপরে রানা প্লাজায় প্রায় 1130 জনের মতন। তারপরে এনবিএল টাওয়ার করতে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং কলাপস করে গেল মাটি। এগুলো পরে রাজুক একটা কমিটি ফর্ম করে, হেডেড বাই প্রফেসর জিআর চৌধুরী, এবং ওখানে আমাদের যেটা টর্চ ছিল সেটা হচ্ছে, দেখেন আমাদের এখানে যে কনস্ট্রাকশনগুলো হচ্ছে মালিক না করে, সেটা মালিক তো করার ব্যাপার, কিন্তু ইস্যুটা হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে যখন কোনো ঘটনা ঘটে কাকে জবাবদিহি করতে হচ্ছে? কাউকে না, কারণ কে করেছে তার কোনো ডকুমেন্টেশন নাই। ওনার তো ঠিক আছে, কিন্তু ওনার তো আর বিল্ডিং তৈরি করে না, ওনার টাকা দিয়ে চায় যে কোনো একজন ভালো ডিজাইনার বিল্ডিংটা করবে এবং কোনো ভালো কন্ট্রাক্টর সেটা নির্মাণ করে তাকে হ্যান্ড ওভার করবে। অনেক ক্ষেত্রে ওনাদের কিছু করার থাকে না। কিন্তু এই জবাবদিহিটা রাজুকের যে ইন্সপেক্টর আছে বা আমাদের ফায়ার সার্ভিস যারা ইন্সপেক্টর, তাদের পক্ষে আসলে ইংলিশগুলো বারবার চেক করে করা সম্ভব না। সেজন্য আমাদের তখন পলিসিটাই ছিল ভালো কোনো, আমাদের যেরকম গার্মেন্টস সেক্টরে আমাদের যেটা আছে, রানা প্লাজার পরে কিন্তু বিল্ডিং চেকিংয়ের একটা বিশাল বলা উচিত যে একটা দক্ষ জনবল তৈরি হয়েছে। কারণ বিদেশি বায়ারদের চাপের, অ্যাকর্ড অ্যালায়েন্সের চাপের ফলে যেটা হয়েছে যে গার্মেন্টস কিন্তু খুবই মানে অগ্নি নির্বাপনে, আমি এটা আসবো মহাপরিচালকের কাছে, না তখন ছিল। আপনি দেখেন তাজরিন গার্মেন্টসে কিন্তু 112 জন, এর আগে কেডিএস টেক্সটাইলে এখানেও প্রায় 100 জন মতন, 70 জন মারা গেছে। এরকম কিন্তু প্রতি বছর গার্মেন্টসের ঘটনা ঘটতো, কিন্তু রিসেন্টলি দেখবেন যে গার্মেন্টসে রিলেটিভলি কমে গেছে। একটা এটা কারণ যে কমপ্লায়েন্সের দিক থেকে কোনোভাবে ছাড় দেওয়ার কিন্তু স্কোপ নাই। এবং মেয়র আতিক কালকেও বলেছেন যে গার্মেন্টসে যেভাবে বিল্ডিংয়ের এবং ফায়ার দিক সেফটির জন্য যে কমপ্লায়েন্স করা হচ্ছে, আমাদের হাইরাইজ বিল্ডিংগুলো অন্তত, সব বিল্ডিংকে করা এই মুহূর্তে সম্ভব না, বাট হাইরাইজ বলতে আমরা বুঝাচ্ছি 10 তলা বা তার অধিক বিল্ডিংকে অবশ্যই কমপ্লায়েন্সের আওতায় আনতে হবে। এখন ওই কমিটির কাজটা যেটা ছিল টরটা, সেটা হচ্ছে কি মোডালিটিতে করলে আমরা এটা করতে পারি। রাজুকের জোন আছে 8টা, আমাদের টার্গেট যেটা ছিল এখানে সেটা আমরা টরটা ঠিক করে দিয়েছিলাম যে 8টা জোনে প্রতি জোনে অ্যাটলিস্ট 4টা করে আমরা কনসার্নেন্স ফার্ম নিয়োগ করবো, যে বিল্ডিংয়ের নকশা প্রণয়ন করবে
সাথে সে সুপারভাইজারের দায়িত্ব নিবে বিল্ডিং কনস্ট্রাকশন। আমাদের এখানে যেটা প্রবলেম হয়, ডিজাইনে খুব সুন্দর ড্রয়িং থাকে, ইভেন ডিজাইনে এমন ড্রয়িং থাকে যে সে প্রত্যেকটা ফায়ার কোডকে কমপ্লাই করে তৈরি করেছে, এবং ফায়ার সার্ভিস থেকেও তখন কিন্তু একটা ছাড়পত্র দিতে বাধ্য হয়। সেটাই আমি বলছি, ইমপ্লিমেন্ট করতে এসে দেখা যায় যে ইমপ্লিমেন্টের সময় সে কোনো কিছুই ইমপ্লিমেন্ট না করে। আজকে বিল্ডিংটায় ধরেন যদি আমি বলি, আমি আসলে বিল্ডিংটার সকালবেলা 1 তলা থেকে 9 তলা উঠেছি, আমি দেখলাম যেটা যে বিল্ডিংয়ের যে মিনিমাম ফায়ার রিকোয়ারমেন্টগুলো থাকা উচিত সেগুলাই তারা ভায়োলেট করেছে। অর্থাৎ বিল্ডিংয়ে দেখা যাচ্ছে যে ফায়ার স্টেয়ার এবং মেইন স্টেয়ার যেটা সেটা একদম পাশাপাশি করা আছে, এবং ফায়ার স্টেয়ারের মুখে প্রত্যেকটা ফ্লোরে অন্তত ফায়ার ডোর থাকা উচিত ছিল, যেটা হচ্ছে রেটেড অর্থাৎ 2 আওয়ার অথবা 4 আওয়ার রেটেড, লাল রঙের যেটা প্যানিক বার, যেটা আমরা দেখবো যে গার্মেন্টসের সব জায়গায় আছে। এখানে দেখা গেল যে একমাত্র 4 তলায় আমরা টেকনোলজি অথবা 5 তলায় আমরা টেকনোলজির ওইখানে একটা ফায়ার ডোর আছে, বাকি 9 তলার আমাদের যেহেতু 9 তলায় 8টা ফ্লোরেই কিন্তু নাই ফায়ার ডোর, সেটা একটা ইস্যু। আরেকটা দেখা গেল আমাদের এখানে যে ফায়ার হোস থাকার কথা, ফায়ার হোস কোনো ফ্লোরে আছে কোনো ফ্লোরে নাই, এবং এই ফায়ার হোসগুলোর সাথে পানির কোনো কানেকশন নেই। এইটা হলো যেটা হতো আমাদের বিএনবিসিতে পরিষ্কার বলা আছে যে ড্রিল করতে হবে, অর্থাৎ লোকাল যে প্রত্যেক ফ্লোরে যে লোকরা 60 জন 70 জন, তার মধ্যে 2 জনকে যদি আমি ট্রেন আপ করতে, সেই কিন্তু প্রথমে পানিটা নিভাতে পারতো, কারণ শর্ট সার্কিট থেকে হয়তো প্রবলেম হয়েছে, আমরা জানি না, মিনিস্ট্রি কমিটি বলবে। তো ইস্যুটা হচ্ছে যে আমরা এই কমপ্লায়েন্সের দিকে আনতে গেলে আমাকে অবশ্যই একটা কোম্পানি বা একটা কনসালটেন্সি ফার্ম দিয়ে ডিজাইন করাতে হবে, তার তদারকিতে নির্মাণ হতে হবে, যাতে বিপদ হলে বা ঘটনা হলে তাকে দায়বদ্ধ করা যায়। সাবেক মহাপরিচালক আবু নঈম, আপনার কাছে জানতে চাইছিলাম যে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না এবং অধিকাংশ ফ্লোরগুলোতে কলাপসেবল গেট বন্ধ ছিল, কোথাও পাসওয়ার্ড ছিল, কোথাও কার্ড দিয়ে খুলতে হতো। তার পাশাপাশি এই বিল্ডিংয়ের আসলে কোনো জরুরি নির্গমন যে সিঁড়ি বা রাস্তা তাও ছিল না। এত কিছু না থাকার পরও সেই বিল্ডিং ছাড়পত্র পায়, যেটি বলছিলেন ডক্টর আনসারী যে হয়তো ছাড়পত্র পেয়েছে কিন্তু এটি তদারকির জায়গায় বা নির্মাণের জায়গায় গিয়ে করেনি। সেই ক্ষেত্রে আসলে ফায়ার সার্ভিস কিছু করতে পারে কিনা, এবং ফায়ার সার্ভিসও আসলে 999-এ ফোন যাওয়ার আধা ঘন্টা পরে ওই জায়গায় এসেছে, তারপরে তার পানির সংকট তৈরি হয়েছে। এত সংকটে নিয়ে আসলে কি চলা যায়? এই শহরটি কি আসলে মানে কতখানি নিরাপদ? আপনি ঠিকই বলেছেন যে অনেকগুলো সমস্যা একত্রে আমরা দৃশ্যমান হলো এবং আমরা দেখলাম, এবং সেই ল্যাডার সমস্যা আবার দেখলাম যে এর উপর উঠতে পারছে না, আগুনের কাছে যেতে পারছে না। না, সবকিছু মিলিয়ে যদি আমরা ধারাবাহিকভাবে যাই, যে প্রথম যে জিনিসটা আপনি যেটা বলছিলেন যে আমরা দেখলাম যে আতঙ্কগ্রস্ত হয়ে মানুষজন লাফ দিয়ে পড়ে যাচ্ছে, মৃত্যু। এটা কিন্তু একটা না জানার দেখা। তা এটার কেন হলো? এটা এই যে আতঙ্কগ্রস্ত যেন না হয়, যার জন্য রেগুলারলি, যেটা মেথি ভাই বললেন যে বিএনবিসিতে বলা আছে এবং এটা রেগুলারলি বিভিন্ন বিল্ডিং এ করা হচ্ছে, সেটা হলো যে ফায়ার ড্রিল, এবং বাস্তবসম্মত হতে হবে সেই ফায়ার ড্রিল। কারণ বিদেশে গেলে আমরা তো জানি না যে ওখানে ফায়ার ড্রিল না আসলে আগুন, কিন্তু আমাদের দেশে কিন্তু যখনই ফায়ার ড্রিল হয় আগে থেকে জানিয়ে দেওয়া হয় যে কালকে ফায়ার ড্রিল হবে, সবাই চা খেতে খেতে মানে খুব ধীরে সুস্থে নামেন, যার জন্য এটা তার মানে এটাকে হঠাৎ করে হতে হবে, না জানিয়ে করতে হবে, যে তারা জানবেও না যেটা আগুন, তখন দেখা যাবে যে আসলে কেউ নামতে পারছে কিনা এবং কোন ফ্লোরে, যেমন অথচ আমাদের নোটিশ দিয়ে দেয় অফিসে। তাই সেটা এখন হলো কি যে নোটিশ দিয়ে দেয়, পাশের বিল্ডিং এ জানিয়ে রাখে, সব মানে অনেক কিছু। ব্রিগেডিয়ার আবু নঈম, আপনি কি যদি থামিয়ে, দর্শকের ফোনটা নিতে যাচ্ছি, দর্শক কিছু জানতে চাচ্ছেন সম্ভবত। দর্শক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। জি, রাজুকে যে একটা বিল্ডিং এর অনুমতি দেয়, জি, ওই বিল্ডিংটা যে মালিক করতেছে, ঠিক আছে, বিল্ডিংটা কি ঠিকমতো করতেছে কিনা, রাজুকের কি কোনো দায়িত্ব নাই? রাজুকে এটা বিল্ডিংটা দেখার প্রয়োজন আছে কিনা, রাজুক ইন্সপেকশন করছে কিনা সঠিকভাবে এটি জানতে চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। এরপরে আরো একজন দর্শক আছেন, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি মানে কালকে দেখলাম যে ফায়ার সার্ভিসে কোনো আধুনিকায়ন নাই। কারণ আমরা জাপানে আমি একটা দেখছি যে আপনারা যে 10 তলা 12 তলা থেকে যে লাফ মারে, লাফ মারার পরে নিচে পড়ে যে মারা যায়, এটা আমরা উন্নত দেশগুলোতে দেখি নাই। আমি একটা ভিডিওতে দেখছি উন্নত দেশে যে 10 তলা থেকে লাফ মারার পরও সে বেঁচে যায়, কারণ নিচে নেট, আপনার নিচে ফায়ার সার্ভিসের আধুনিক নায়কতা আছে, কিন্তু আমাদের বাংলাদেশে সেটা নাই। আমার অনুরোধ
যে ফায়ার সার্ভিসে আধুনিকতা আনার জন্য। ধন্যবাদ আপনাকে। এই নেটের কথাটি আপনি নিশ্চয়ই বলবেন যে কেন নেট সিস্টেম আমরা যেতে পারি। এটা নেটের সিস্টেম, এটা হলো যে একটা প্যাড বলা হয়, এটা ওই জায়গাতে এনে তখন ওটাকে পাম্প করে পানি বাতাস ঢুকিয়ে দেওয়া হয় এবং এটা ফায়ার সার্ভিসে আছে। আমরা খালি ডেমনস্ট্রেশনের জন্য দেখাচ্ছি যে বিল্ডিং থেকে আমাদের ওই 10তলা যে ট্রেনিং সেন্টার আছে সে ওখান থেকে লাফ দিয়ে ওখানে পড়ে, কিন্তু এটার জন্য প্রচন্ড প্রশিক্ষণের দরকার হবে এবং সবারই ফায়ার ড্রিল। আমরা সাধারণ ফায়ার ড্রিলই করছি না। তা এখন হলো কি ঠিক ওই স্পেসিফিক্যালি ওখান থেকে পড়ার যদি সিস্টেমে না পড়া যায় তাহলে এমনি স্পাইন কর্ড ভেঙে যাবে নিজের, উনি যদি এই ট্রেনিংটি না প্রাপ্ত হন। তাহলে আমার বক্তব্য যে আমরা আধুনিক জিনিসটা আনার জন্য রেডিও আছে, কিন্তু আপনার ট্রেনিং প্রাপ্ত হলেই হবে না। দর্শক একটু বুঝাতে চাচ্ছি, মানে এটি আমাদের ট্রেনিং প্রাপ্ত হতে হবে। এটা হলো যে যারা বাঁচার চেষ্টা করছেন তাদেরকে তাহলে ম্যাসিভ একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, যেখানে ফায়ার সার্ভিসের উদ্যোগে আমরা ভলান্টিয়ার তৈরি করছিলাম প্রত্যেক ওয়ার্ডে 200 জন করে। তো সেটাই কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে গেল। 62,000 ভলান্টিয়ার, যেটাকে সবাই হলেন যে এটা করা উচিত, কিন্তু 32,000 হওয়ার পরে এটা এই প্রজেক্টই বন্ধ হয়ে গেল, এটা অর্থায়নের জন্য কিংবা ইনিশিয়েটিভের জন্য। পানি সংকট কেন হলো? আচ্ছা, পানি সংকটের ব্যাপারটা হচ্ছে যে পানি সংকট হওয়ার কথা ছিল না, কারণ হলো যে গাড়ি আসে সেই গাড়ির ওইখানে যে হাইড্রেন্ট পয়েন্ট, এখন হলো কি পানি ছিল না বা হাইড্রেন্ট পয়েন্ট ছিল না, যেটা বলছেন যে এখন হলো কি যে হাইড্রেন্ট পয়েন্ট পুরো ঢাকা শহরে এমন পৃথিবীতে বোধহয় খুব কম রাজধানী শহর আছে যেখানে হাইড্রেন্ট পয়েন্ট নাই। কিন্তু আমাদের এই হাইড্রেন্ট পয়েন্টের জন্য আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেও তারা বলেছে আমরা প্রজেক্ট নিব, এটা অনেক কস্টলি হবে। এমনি ওয়াসা বলছে যে আমরা এমনি পানি খাওয়ার পানি দিতে পারি না, আর আপনাদেরকে বুড়িগঙ্গা থেকে অপরিশোধিত, আমরা বললাম অপরিশোধিত পানি হলেও চলবে। তো এটা একটা বিরাট ম্যাসিভ প্ল্যান করে করার কথা, এবং যতদিন না করছে কি দামি কিছু প্রজেক্ট হয় কিনা এক্স্যাক্টলি, এবং সেটা আমাদেরকে দেখতে হবে। আর তাছাড়া যেটা আমি করতে পেরেছিলাম সেটা হলো যে যতগুলো এই ডিপ টিউবওয়েল আছে ওয়াসার, 500 ঢাকা শহরে 500 আছে, এখন 800 হয়েছে। প্রত্যেকটাতে ফায়ার সার্ভিসের জন্য কাপলিং লাগানো হয়েছে, যাতে করে গাড়িটা গেলে ওখানে আবার পানি সাক করে আনতে পারে। তাছাড়াও এই যে জায়গাতে এটা হচ্ছে এখানে পানির সংকট হওয়ার কথা না, এজন্য যে প্রত্যেক বিল্ডিং এরই ওখানে চৌবাচ্চা আছে, ঠিক আছে, উপরে নয় পানি নাই, কিংবা ট্যাঙ্কি ছিল, ট্যাঙ্কিতে ফেলিয়ে কিন্তু পানিটা সাক করে নিতে পারতো। কারণ এখানে হয় কি যে পানির জন্য আরেকটা খালি পানি না, যে একটা গাড়ি যখন আসে তখন এই গাড়িতে যে পানিটা থাকে এবং ফুল ফ্লেজ যদি পানিটা দিয়ে দেয় তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যে পানি শেষ হয়ে যাবে, তখন এই গাড়িটা কিন্তু আর কোনো কাজ নাই, সে তো চলে যায় আরেকটা গাড়ি রিপ্লেস করে সেখানে। তো এই যে সার্কেলটা করবে, এখানে জনগণ এমন ভাবে উৎসুক, জনতা আটকে রাখে। কেন কর্ডন বসানো হয় না, এই প্রশ্ন রেখে আমি বিরতিতে যেতে চাচ্ছি। কেন বারবার এই কথা উঠেছে হলুদ কর্ডন দিচ্ছেন না? জনতা উৎসুক, জনতা সহায়তা করে, কিন্তু জনতা তো ট্রেন না, জনতা তো এই কাজ করার জন্য না। সেই জায়গায় কেন আমরা বাধা দিতে পারি না? প্রতিবারই মানুষ এসে কেন আমাদের সমস্যা তৈরি করে? গণমাধ্যম কর্মীরাও এই প্রশ্ন রাখছেন, অনেক সময় গণমাধ্যম কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন আসে। একই সাথে বোকাই প্রশ্ন করতে চাচ্ছে। বোকাই, আপনি প্রশ্ন করুন। আমি জানতে চাইছিলাম দালানটা 18 তলা থেকে 5 তলা লম্বা হয়ে গেল, দালান কি ভিটামিন খায়? 18 তলা থেকে কেন 22-23 তলা হয়ে গেল? আসলে সেটি প্রশ্ন আমি ডক্টর আনসারীর কাছে রাখছি, এবং আবু নঈম আপনার কাছে প্রশ্ন রেখেছি। আমরা বিরতির পর ফিরে এসে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। দর্শক, যাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত বলা না বলায় ছোট্ট একটা বিরতিতে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত বলা না বলায়। আমরা কথা বলছিলাম পুড়ছে মানুষ অবহেলায়। মানুষ অবহেলায় পুড়ছে না, মানুষকে হত্যাই করা হচ্ছে, এক ধরনের 25টি প্রাণ হত্যাই করা হয়েছে। ডক্টর আনসারী, আপনার কাছে বোকাই প্রশ্ন রেখেছিল 18 তলা কিভাবে 23 তলা হলো, এবং আমরা জানি যে কালকে রাজুকের চেয়ারম্যান বলেছেন তিনি ফাইল ঘেটে দেখেছেন, একটি অ্যাপ্লিকেশন দেওয়ার কথা বলা হয়েছে 18-23 তলা হবে, কিন্তু সেই অ্যাপ্লিকেশনও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং কোনো ধরনের পারমিশনও তিনি খুঁজে পাচ্ছেন না। এবং আজকের গণমাধ্যম বলছে যে সেখানে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি লাগানো ছিল একতলায়, ডেভেলপার এবং মালিকের মধ্যে একটি দ্বন্দ্বের কারণে, যে এটিতে সমস্যা আছে, এটি আরো, এবং বলা হচ্ছে উপরের শেষ 3টি তলায় অবৈধ দখলদার ছিল। এবং প্রশ্ন তুলেছে এখন মানুষকে এই দ্বন্দ্বর কারণেই এখানে আগুন লাগানো হয়েছিল, এমনও প্রশ্ন আসছে। এবং পুরো ভবনটির মালিক 24 জন, মানে ভবনগুলো বিক্রি হয়ে গেছে, এবং প্রত্যেকটি ফ্লোরে আসলে আলাদা আলাদা মালিক হওয়ার কারণে কোনো নির্গমন ব্যবস্থা এগুলো কে দেখবে? আসলে আমি যে জিনিসটা একটু কাউন্টার করি, যে যখন ভবনটা নতুনভাবে যখন নির্মাণ করে তখনই তো ফায়ারের ইস্যুগুলো কভার করার কথা। সেই জন্য পরবর্তীতে যখন বিক্রি হয় তখন কিন্তু ইস্যু না, যে ডেভেলপার তৈরি করেছে অথবা যে রাজুক পারমিশন দিয়েছে, ফায়ার সার্ভিসও তখন একটা সার্টিফিকেট দিয়েছে, এগুলো তখনই কিন্তু তাদের দেখার কথা যে আসলে
তারা ভবনটা বিল্ডিং কোড মেনে করেছে কিনা। বিল্ডিং কোড মেনে যদি করে অটোমেটিক্যালি এটা কিন্তু ফায়ার সবকিছু কভার করবে। এখন 18 তলা থেকে 23 তলা যে ইস্যুটা, সেটা অবশ্যই অত সহজ না, কারণ 18 তলা থেকে 23 তলা করতে গেলে বিল্ডিং এর ওজন থেকে শুরু করে সবকিছুই কাঠামোগত অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। এটা অবশ্যই রাজুর কাছে ফুল ফ্লেজ একটা স্ট্রাকচারাল ড্রয়িং জমা দিয়েই তার পারমিশন নেওয়ার কথা। তার মানে এখানে দেখা যাচ্ছে রাজুকে নাকের ডগাই কিন্তু জিনিসটা ঘটেছে এবং রাজুক সেটাকে চোখ বন্ধ করেছিলেন। এখন ঘটনা ঘটেছে দেখে তারা বলছে, তার মানে অজস্র বিল্ডিং আছে এবং আমি যতদূর জানি অনেক বিল্ডিং এ এরকম ভায়োলেশন আছে। তো বিল্ডিং ভায়োলেশনে তার মানে অবশ্যই রাজুকে অথরাইজ অফিসারদের এখনই ইমিডিয়েটলি চেক করে প্রত্যেক ভবনকে তাদের নোটিশ দেওয়া উচিত যে আমাদের কি করণীয়, মানে প্রত্যেক ভবন মালিককে বলা উচিত যে তোমার কি অরিজিনাল ড্রয়িং এ ছিল এবং কি করেছো সে এটাকে অ্যাজ বিল ড্রয়িং বলে। এবং অ্যাজ বিল ড্রয়িং এর যেই সিস্টেম, তার মানে হচ্ছে অ্যাজ বিল ড্রয়িং মানে হচ্ছে আপনি 2 তলা থেকে 3 তলা করেছেন, 3 তলার সার্টিফিকেটটা জমা দিতে হবে এবং মাপটা অনুযায়ী দিতে হবে। তো এইগুলো অবশ্যই রাজুর কাছে সাবমিট করতে বলা উচিত সমস্ত ভবনকে, নাহলে কিন্তু এরপর একটা পর একটা ঘটনা ঘটবে, আমরা একই কথা বলতে থাকবো। দর্শক আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চিটাগং থেকে সাজ্জাদ বলছিলাম। জি, আমার প্রশ্নটি হলো, এটা আমাদের রাজধানী এবং বনানীর মতো একটি অভিজাত এরিয়ায় আমাদের ফায়ার সার্ভিসের যে ইকুইপমেন্ট এখন আছে এবং যে সুযোগ সুবিধা আছে, সেটা কি আপনারা মানে পর্যাপ্ত মনে করছেন? আমরা তো উন্নত দেশগুলোতে আরো অনেক মানে হাই গ্রেডেড মানে ব্যবস্থা দেখি। তো আমাদের ক্যাপিটালে যদি এই ধরনের সিস্টেম, মানে যে 22 তলা পর্যন্ত আগুন নেভানোর কোনো ব্যবস্থা তাদের নাই, ইকুইপমেন্ট নাই, এই জায়গাটা কি আমরা এতদিনেও এটা সলভ করতে পারবো না? এই আমার একটি প্রশ্ন যুক্ত করি যে পাউডার দিয়ে আগুন নিভাই এই ধরনের কথা আসছে, পানির যদি সংকট থেকে আমরা অন্য কোনো ব্যবস্থা যেতে পারতেন কিনা, এবং এর আগের প্রশ্ন ছিল দর্শকের কাছে। আমি দর্শকের প্রশ্নটা নিতে যাচ্ছি এই জন্য যে এখানে তো 20 তলা 22 তলা বলছি, আমরা তো টোকিওতে 120 তলা বিল্ডিং আছে, তাহলে কি আমাদের আসলে ল্যাডার 120 তলা পর্যন্ত যাবে? পৃথিবীতে এরকম ধরনের ল্যাডার তৈরি হয় নাই, কারণ এটা দরকার হয় না। এজন্যই যে হাইরেজ বিল্ডিং এর যে প্রযুক্তি যেটা বললেন যে আইন মেনে যদি করা হয়, তাহলে দেখা যাবে প্রত্যেকটা ফ্লোরই একটা করে ফায়ার স্টেশনে পরিণত হয়েছে। তার হোজ ড্রিল টান দিলেই পানি আসবে, সেখানে যে ফায়ার ফাইটিং এর ইকুইপমেন্ট থাকবে সেটা দিয়ে কিন্তু সেই ফ্লোরে উপর দিকে উঠে যাবে, ছাদে উঠে যাবে সবাই। হ্যাঁ, আর সবাই ছাদে উঠে যাবে। আর ওইখান থেকে ধোঁয়া বা আগুন কখনোই একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যেতে পারবে না। তাহলে বিল্ডিং কোডটা মেনে, এখানে একটা জিনিস আমার বক্তব্য আছে যে আমরা প্রেশারটা কোথায় দিচ্ছি, যে একটা 10টা ডিপার্টমেন্টের কাছ থেকে রাজুক থেকে করে আমরা এইটা সুন্দর একটা ছবি এঁকে এটা পারমিশনটা নিয়ে নিচ্ছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। মানে বিল্ডিং সম্পূর্ণ হওয়ার পর কি কোনো পারমিশন নেই না? হ্যাঁ, ওটাই তো, মানে এই যে অনুমতি ছাড়পত্র এগুলো কখন হচ্ছে? যে বিল্ডিং তৈরি হওয়ার আগে। কিন্তু সবচেয়ে বড় যেটা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অকুপেশন। যখন মানুষ ঢুকাচ্ছি আমরা, সবচেয়ে বড় সম্পদ ঢুকে দিচ্ছি, তখন আমরা অকুপেশন সার্টিফিকেট নিচ্ছে কিনা, সেখানে হলো সবচেয়ে দুর্বল দিক, যে এটা নেওয়া হচ্ছে না। আমি জাস্ট একটু অ্যাড করি, পরে ভুলে যাব। ওই যে কমিটির কথা বলছি, ওটা কিন্তু অকুপেশনাল সেফটি, এটা হলো অকুপেশন সেফটি যখন অকুপাই করা সার্টিফিকেট দিবে, কোনো সার্টিফিকেট এখন পর্যন্ত কোনো বিল্ডিং নাই। ঢাকাতে 4 লাখ, ঢাকা সিটি কর্পোরেশন 4 লাখ আছে, মাত্র 8টা অকুপেশনাল সেফটি দেওয়া হয়েছে সার্টিফিকেট। তার মানে বুঝতেই পারছেন সবগুলোরই এরকম গলদ আছে। এখানে এইটাকে কিন্তু খুব সহজ উপায়ে কিন্তু কন্ট্রোল করা সম্ভব। এটা হলো যে পানি, বিদ্যুৎ এবং গ্যাস কানেকশনটা দেওয়া উচিত হবে না যতক্ষণ পর্যন্ত সার্টিফিকেটটা নেবে। দর্শক আপনি প্রশ্ন করুন। জি, হ্যালো, জি বলুন। ওয়ালাইকুম। আমি মোহাম্মদপুর থেকে রওনা বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে ফায়ার ব্রিগেডের সাবেক মহাপরিচালক সাহেবের কাছে। জি বলুন। এখানে রাজুকে কোনো কর্মকর্তা থাকলে হয়তো ভালো থাকতো। কোনো মাল্টি স্টোরেড বিল্ডিং যখন করা হয়, তখন নিশ্চয়ই রাজুকে এবং ফায়ার সার্ভিসের একটা ছাড়পত্র লাগে, সুপারিশ কিংবা অনুমোদন লাগে। ফায়ার সার্ভিস যখন অনুমোদনটা বসেই করে দেয়, একটা সাজেশন দিয়ে দেয়, ওনারা কি সরাসরি গিয়ে সেই মাল্টি স্টোরেড বিল্ডিংটা দেখেন যে আমার ফায়ারটা ঠিক আছে কিনা? আর বনানীতে ধরছে, আগামীতে মতিঝিলের মতো এবং দিলখোসার মতো বিরাট বড় একটা ঘনবসতি বাণিজ্যিক এলাকায় যদি এ ধরনের আগুন ধরে, কে নিবে? এই প্রসঙ্গে আমরা এটি বলছিলাম, আমরা কিন্তু যদি বাংলাদেশ ব্যাংকের আগুনের কথাটি স্মরণ করি, সেখানে কিন্তু সাইরেন বেজেছে, সিস্টেম ছিল, সবাই বেরিয়ে এসেছে, কারণ তার আগে আপনার বেশ কয়েকবার ফায়ার সার্ভিস ড্রিল করে সেখানে, এবং তারা কিন্তু সবাই সুশৃঙ্খল ভাবে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, সেজন্যই কিন্তু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আমাদের ল আছে, কেপিআই তো এটা করতে হচ্ছে। তাছাড়াও কিন্তু যে এটা ফায়ার সার্ভিস দিতে, এই প্রশিক্ষণ দিতে বাধ্য যে কোনো প্রতিষ্ঠান যখন চাবে, তখন তাদেরকে শিডিউলে ফেলে দেওয়া হয় এবং সেই
করেছি, এমনকি সেক্রেটারি আমরা প্রায় করে। ব্র্যাকের যে হেড অফিস যেটা আছে সেখানে প্রতি বছরই হচ্ছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে, এবং প্রত্যেক জায়গাতে যারা চাইবেন তাদেরকে এই প্রশিক্ষণটা দেওয়ার বাধ্যতামূলক আছে। এখন যেটা বলছিলেন যে যে এইখানে যে আমরা যেটা আলোচনা করছিলাম, দর্শকও তাই বললেন যে এনওসি, এই যে ফায়ার সার্ভিস বলেন আর রাজুক বলেন, আমরা প্রথমে সেই ড্রয়িংটা যখন করছে তখন কিন্তু আমার কোনো অবজারভেশন থাকতে পারে না, এই জন্য যে উনি বলছেন যে এটা করবেন ওটা করবেন, স্প্রিংকলার লাগাবেন এটা লাগাবেন, সুন্দর ড্রয়িং দিয়েছেন, আমি তো তাকে ছাড়পত্র দিবই। শেষে গিয়ে আমরা কিন্তু কেন প্রবলেমটা হচ্ছে যে এই বিল্ডিংটা তৈরি হতে 5 থেকে 7 বছর সময় লাগছে, আর ফায়ার সার্ভিসের লোক ওখানে ওটা কখন কমপ্লিট হলো সেটা কিন্তু কমপ্লিটের পর যখন বিল্ডিং এ উঠবেন তখন কোনো আইন নেই আমাদের। এইটাই আমি বলতে চাচ্ছি, সেইখানে যদি আটকে রাখেন যে আপনাকে বিদ্যুৎ আর গ্যাসের কানেকশন দেওয়া হবে না, উনি দৌড়ে আসবেন যে ভাই এগুলো দেখেন আমরা তো তৈরি করে ফেলেছি, এখন আসেন আমার ওই ড্রয়িং আর এই আমি যেগুলো করেছি এটা ঠিক আছে কিনা। তা এই পদ্ধতিটা করা কিন্তু খুব বড় কঠিন না, আমরা এটা প্রস্তাবও যে রাখিনি তা না, কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এই জিনিসটাকে বা আন্তঃমন্ত্রণালয় থেকে এটা সিদ্ধান্ত নিতে হবে যে আজকেই বসে যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে না, অকুপেশনটা দুই রকমের, একটা হলো নতুন বিল্ডিং এর ক্ষেত্রে তো আছে, এখন পুরনো বিল্ডিং যেগুলো আছে এক্সিস্টিং বিল্ডিং আছে তাদেরকেও গ্যাস পানি বন্ধ করে দিব, এক্স্যাক্টলি 6 মাস টাইম দেন, যে এই ফার্স্ট নোটিস সেকেন্ড নোটিস এবং 6 মাস পরে এটা কানেকশন বন্ধ হয়ে যাবে। আপনারা যদি এনওসিটা এখন পোস্ট একটা স্যাংশন হিসেবে আপনি নেন, তাহলে দেখা যাবে পুরো ঢাকা শহরে এই 6 মাসের ভিতরে কিন্তু এটা সম্ভব না। আসলে যেটা যে আপনি যেটা বলছেন 6 মাসের মধ্যে হয়তো আমরা সময় দিতে পারি একটা লিয়াজ, কারণ তাদের সময় দিতে হবে, আপনি সময় দেন, একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, ভিতরে যারা ভাড়াটি আছে তাদের। আর আরেকটা জিনিস যেটা আপনি বলছিলেন যে যে বিল্ডিংটার এই যে ফ্লোরগুলো বিক্রি হয়ে যাচ্ছে, তখন হয় কি যে যখন বিল্ডিংটা তৈরি হচ্ছে তখন যতজনই হোক না কেন একটা প্ল্যানে হচ্ছে তো সমস্যা হতো না, এবং তখন সমস্যা হতো না, এবং ওই সমস্যাটা যখন ভাগ হয়ে যায় তখনও কিন্তু একটা বিল্ডিং এর সমিতি থাকে। এইখানেই কথা আমি বলতে চাই যে আমরা সচেতন না, কারণ যিনি ভবনটির ওই ফ্লোরটি কিনছেন তিনিও কিন্তু দেখছেন না যে কি কি সুবিধা ছিল না। সুবিধা না থাকলে আমি ভবনটির এই ফ্লোরটি কিনবো না, তখন কিন্তু মালিক বিপদে পড়তো। এবং একই সাথে বোকার একটি প্রশ্ন রাখতে যাচ্ছি, রেখে আমরা বিরতিতে যে ফিরে সেই কথাটি বলবো যে আমাদের লোভের কারণও কি এটি। বোকায় আপনি প্রশ্ন করুন। আগুন লাগলে রাস্তায় নামার সিঁড়ি নাই, রাস্তায় নামলে ড্রাইভারের লাইসেন্স নাই, চাপা খায়া হাসপাতালে গেলে সেখানে বেড নাই, মানুষ বাঁচবো কেমনে? বোকাই খুব কঠিন সত্য একটি প্রশ্ন করেছে। আমরা আসলে কোথাও গেলে কোথাও কিছু নেই, তাহলে আসলে আমরা বাঁচবো কিভাবে? এই প্রশ্নটি রেখে মানে আগুন লাগলে সিঁড়ি নেই, হাসপাতালে গেলে বেড নেই, রাস্তায় গেলে ড্রাইভারের লাইসেন্স নেই। আমরা ফিরে এসে কথা বলবো এই বিষয়টা নিয়ে। আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত বলা না বলা। দর্শক, সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত বলা না বলায় আমরা কথা বলছিলাম পুড়ছে মানুষ অবহেলায়, সামাজিক যোগাযোগ মাধ্যম কি বলছে এই বিষয়টি নিয়ে দেখে আসি। কাউসার বলছে নিমতলি থেকে বনানী আগুন এবার দেবালয় চিনেছে, কারো রক্ষা নেই। একটা দেশ যখন এত অব্যবস্থাপনা তখন যমরাজ অট্টহাসি হাসবে, এটি স্বাভাবিক। ঢাকা লাস ভেগাস নাকি লস এঞ্জেলস? তাসকিন ইয়াসমিন এমি বলছেন এফআর টাওয়ারে আগুন লাগায় ফায়ার অ্যালার্ম বাজিনি, নষ্ট ছিল সার্ভাইভার আবু হোসেন। বীরেশ রয় বলছেন আমরা অব্যবস্থাপনা অনিয়ম সই চুপচাপ থাকি, অতঃপর সেই অব্যবস্থাপনা অনিয়মের কারণে ঘটে যাওয়া নির্মম দুর্ঘটনায় আহাজারি করে ক্রন্দন করি। রবিন হাসান বলছেন আমরা আগুন দেখলে বালতি ভরে পানি নিয়ে আসতাম, আর এখন ডিজিটাল যুগ, মানুষ রোবটগুলো মোবাইল নিয়ে বের হয়। আতিক অনেক বলছেন এখানে এখন ছবি তোলাটা একটা রোগ, সেই মহামারীর বাইরে এখানকার মধ্যবিত্তের কেউ বাকি নেই। আগুনে পুড়ে মানুষ মরলেও এখানে ছবি ওঠানোর ধুম চলে, চাপা পড়ে রাষ্ট্রীয় অব্যবস্থাপনা বিরোধী ক্ষোভ, লাইভে ধীর গতি, সবকিছু মিলে আসলে একটি কথা গতকাল মনে হয়েছে যে ছবি তোলার হিড়িক, মানুষের ভিড়। আপনারা বলছিলেন যে ফায়ার সার্ভিস কাজ করতে পারছিল না, অ্যাম্বুলেন্স যেতে পারছিল না, বলছিল ভাই সরেন আল্লাহর রাস্তে সরেন। এই বিষয়টি নিয়ে আসলে কথা বলার কিছু নাই, সেটির একটি ফলাফল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম। ডক্টর আনসারী, যেটি আপনার কাছে প্রশ্ন রেখে গেছে যে এত অব্যবস্থাপনা আসলে আমরা বেঁচে থাকবো কিভাবে? মানে সর্বশেষ আমার আলোচনায় যেটি মনে হচ্ছিল যে এই পারমিশনটি আসলে শেষ মুহূর্তেই পাওয়া উচিত কিনা সেটি করতে হলে, এবং ঢাকা শহরে আমি ওইটা আপনার কাছে প্রশ্ন রাখবো। আসলে আমি আবার যদি একটু রিপিট করি, সারসংক্ষেপ করি, কারণ শেষে খুব কুইকলি যদি আমরা বলি, আসলে অকুপেন্সি সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অকুপেন্সি সার্টিফিকেট আপনি দেখছেনই যে রাজুক মানুষের লোভ, 12 লাখ বিল্ডিং এর মধ্যে মাত্র 8টা বিল্ডিংকে অকুপেন্সি সার্টিফিকেট রাজুক দিয়েছে। তার মানে
বেশিরভাগ বিল্ডিং এ সম্ভবত ভায়োলেশন করেই হয়েছে, এটা প্রমাণিত। এখন রাজুককে তেমন অকুপেন্সি সার্টিফিকেট আবার নতুন করে সবার কাছে চেতে হবে, হ্যাঁ এটা ছাড়া উপায় নেই। অকুপেন্সি সার্টিফিকেট ইমিডিয়েটলি চেতে হবে এবং 6 মাস সময় দিয়ে হয়তো অকুপেন্সি সার্টিফিকেট চেতে হবে। এরপরে যদি তারা কমপ্লায়েন্ট না হয় অবশ্যই পানির লাইন, গ্যাসের লাইন এগুলো বন্ধ করে দিতে হবে, এছাড়া কোনো গত্যন্তর নাই, এটা একটা জিনিস। আর ওয়াহিদ মেনশনে আপনি দেখেন যে মানুষের লোভ, ভাড়ার লোভ বা নিমতলির পরে আসলে আমাদের সরকারেরও কিছুটা এখানে বলি যে দায়বদ্ধতা আছে, কিন্তু নিমতলির পরে আমার 9 বছর পার হয়ে আবার ঘটলো হচ্ছে ওয়াহিদ মেনশনের ঘটনা, এবং দেখা গেল যে সেই কমিটির মিটিং হয়েছে কিন্তু কোনো কাজই হয়নি। এবং সরানোর কথা হচ্ছে আপনার ঢাকার বাইরে কেমিক্যালগুলো, সেই কেমিক্যালগুলো কেরানীগঞ্জে, সেই কেমিক্যাল গোডাউন এখন পর্যন্ত তৈরি হয়নি, তো সময় মালিকরা টাকা দিয়েছিল। আর দেখেন 13 কোটি টাকার নিচে গোডাউনে পেয়েছে, এবং এই ইন্ডাস্ট্রিটা প্রায় $1.5 বিলিয়ন ইন্ডাস্ট্রি কেমিক্যাল ইম্পোর্টের, পুরোটাই পুরান ঢাকায় বেশিরভাগ, অল্প কিছু বাদ দিয়ে এটার অল্টারনেট ব্যবস্থা করতে হবে। যেভাবে অল্টারনেট ব্যবস্থা করে আমাদের হাইরাইজ বিল্ডিং গুলো রিপেয়ার করার ব্যবস্থা করতে হবে, বিল্ডিং কোড কমপ্লায়েন্স আনতে হবে, ঠিক একইভাবে সবকিছু নিয়ে আমাদের সময় দিয়ে করতে হবে, বাট ইমিডিয়েটলি না শুরু করলে আমাদের ভবিষ্যৎ আরো অন্ধকার। আপনি যদি বলেন যে মহাপরিচালক যে বলছিল যে অগ্নি নিরাপণ ব্যবস্থা 98% হাসপাতালে অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে, বেশিরভাগ ভবনই আসলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই এবং আমাদের ড্রিল হচ্ছে না, সেটাই ঘনবসতি একটি দেশে। এটা হলো কি যে ভলান্টিয়ারের কথা বলছিলাম, যে প্রত্যেক ওয়ার্ডে 200 জন করে ভলান্টিয়ার হয়ে এতদিনে তৈরি হয়ে যাওয়ার কথা, এখন দ্বিতীয় ফেজ যেখানে প্রত্যেক ওয়ার্ডে অন্তত 2000 করে প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার কথা। তাহলে এই যে দর্শক যাদেরকে আমরা দেখলাম তাদের হাতগুলো প্রশিক্ষিত হলে তারা মিরাকল করতে পারতো, তারা নিজেরা ঝাঁপিয়ে পড়তে পারতো, কারণ এই উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস আসার আগেই হয়তো বা এই ভবন থেকে তারা উদ্ধার কার্যক্রম শেষ করতে পারতো। ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই রাস্তা ক্লিয়ার করে তার এই গাড়িকে সে নিয়ে আসতে পারতো। এখানে প্রত্যেকটা জায়গাতে কোথায় হাইড্রেন্ট পয়েন্ট আছে, প্রশিক্ষিত থাকতে তো সেই দাঁড়াতো না। সেই প্রশিক্ষণ আমাদের একটা উন্নত দেশেও কিন্তু যখন ভূমিকম্প হয় তখন কিন্তু ওই বড় একটা বাহিনী রাখা হয় না, এই প্রশিক্ষণ প্রাপ্তদেরকেই কিন্তু ব্যবহার করা হয়। আমি আপনার আমলে কিন্তু সাংবাদিক হিসেবে 4 দিনের একটি ট্রেনিং নিয়েছিলাম। জি, আমরা এই ভলান্টিয়ার যখন তৈরি করেছি প্রথমেই আমরা যেটা চিন্তা করেছি যে মিডিয়া প্লেজ একটা সবচেয়ে বড় একটা রোল প্লে করেন, এবং 105 জনকে আমরা প্রশিক্ষণ প্রথম ব্যাচেই দিয়েছিলাম, আপনি যদিও পরিবর্তিত করেছিলেন। এটাতে আমার লক্ষ্যটাই ছিল যে আপনার মিডিয়ার সাথে আমরা কাজ করি, এটা জনগণকে সচেতন করার জন্য মিডিয়ার ভূমিকা বিরাট একটা অংশ। তাই এই জন্য আর এখনো কিন্তু আমাদেরকে এই প্রশিক্ষণটার থেকে পিছিয়ে আসলে চলবে না। আর যেটা হচ্ছে যে আমরা সচেতনতার কথা আর বলবো না, আমরা বলা উচিত যে কঠোর হস্তে আমাদেরকে এই কমপ্লায়েন্স করাতে হবে। শুনছে না তখন আসলে কঠোর হস্তে শাস্তি দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। যত উন্নত দেশ আছে আইনগুলো কিন্তু তত কঠিন। আজকে সিঙ্গাপুরে একটা ওদের ময়লা ফেলালে $50, $500, তা আমাদের এখানে তো এরকম ডলারের কোনো হিসাবই নাই, কোনো বিচারই হচ্ছে না। আজকে একটা গাড়ি ক্যান্টনমেন্টে যখন ঢুকছে তখন সে এত সিট বেল্ট লাগিয়ে তথস্থ থাকছে, গ্রিন লাইন বিচ্যুত হচ্ছে না, স্পিড কমাচ্ছে, হর্ন বাজাচ্ছে না, একটু ক্যান্টনমেন্ট থেকে বার হয়ে গেলেই তাদের অন্যরকম চিত্র। একই আইন তো ক্যান্টনমেন্ট আর বাইরে বলে একই মানুষ ওখানে গেলে আইন মানছে, তার মানে আমরা আইন মানতে বাধ্য হই শাস্তি থাকলে। এটা হলো আমাদের প্রবণতা যে যখন আমি জবাবদিহিতা নাই, আমি যখন পানিশমেন্ট খাবো না তখন একরকমের ব্যবহার করি বা লোভে বশবর্তী হয়ে যাই, যে কেমিক্যাল জানি যেটা কেমিক্যাল, কারণ আমি তার উপরেই বসবাস করি নিজেই। হ্যাঁ, এবং আমি জানি যে ওখানে এই ভাড়া যদি 50,000 টাকা হয় আমি 1 লাখ টাকা দিয়ে ভাড়া দিতে পারছি, কারণ সে কেমিক্যাল। ডক্টর আনসারী, বোকাই বিরতির আগে প্রশ্ন করেছিলেন যে আগুন লাগলে মই নেই, নিচে নামলে ড্রাইভারের লাইসেন্স নেই, হাসপাতালে গেলে বেড নেই, এর আসলে সমাধান কি এক বাক্যে? এটা এক বাক্যে যদি বলতে হয় যে আমাদের ইমপ্লিমেন্টেশন মনিটরিংটা আমাদের খুবই ল্যাকিং। অর্থাৎ আমাদের সবই ল আছে, আমাদের আপনি যদি দেখেন ডিজাস্টার ম্যানেজমেন্টকে কেন্দ্র করে 67টা ল আছে, কয়টা আমরা ইমপ্লিমেন্ট করি? এটা ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে আপনার বাসার তত্ত্বাবধান থেকে শুরু করে সবকিছুর মধ্যে দেখা যায় রাজুক গাফিলতি করছে, ফায়ার সার্ভিস গাফিলতি করছে, আমাদের বিআরটিএ গাফিলতি করছে। তার মানে আমাদের ল আছে, আমাদের ইমপ্লিমেন্টেশনে জোরদার হতে হবে। হ্যাঁ, ডক্টর মেহেদী আহমেদ আনসারী এবং আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ, আপনাদের দুজনকে মানে ধন্যবাদ দিতে চাই যে আজকের বলা না বলা এসে অনেকগুলো বিষয় আপনারা উত্থাপন করেছেন এবং শেষ পর্যন্ত আমরা এসে এক জায়গায় কথা বলতে পেরেছি যে আমাদের সচেতনতার পর এখন আসলে শাস্তিমূলক ব্যবস্থায় যাওয়া এবং আসলে বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের ইন্সপেকশনে আসা, আর একই সাথে আমাদের লোভের পরিমাণ কিছুটা হলে কমিয়ে আনা, এই সব কিছু নিয়েই আসলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। হতাশ হওয়া যাবে না, সামনের দিকে এগোতে হবে। আমরা সবাই যদি একটু সচেতন হই বা নিয়ম মানি, হয়তো আমাদের এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মুখোমুখি আর হতে হবে না। দর্শক, আজকের মতো শেষ করছি। সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত বলা না বলা। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।